মুরগি জীবন মুরগি জীবন আমি ভারতীয় ফুটবল ফ্যানদের নিয়ে একটু আলোচনা করব। আমি দেখছি আজকে সকাল থেকে গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে খুব একটা জোরদার আলোচনা হচ্ছে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কিছু দাবি দেওয়া করেছে, প্রস্তাব পাঠিয়েছে এফএসডিএল এর কাছে, এবং সেই নিয়ে যথারীতি নাচানাচি শুরু করে দিয়েছে বেশ কিছু ভারতীয় ফুটবল ফ্যান। তো সেই নিয়ে একটু ছোট্ট আলোচনা করব। কেন মুরগি জীবন বলছি অবশ্যই তার একটা ব্যাখ্যা দেবো। দেখুন, মুরগিকে যখন জন্ম দিয়েছে ঈশ্বর, তখন কিন্তু মুরগির প্রতি একটা করুণা করেছে ঈশ্বর। তাকে খুব দীর্ঘায়ু দেয়নি, মানে তাকে মুরগি করেছে, কিন্তু তার সাথে সাথে তাকে কিন্তু মানে ক্ষণ আয়ু তাকে দিয়েছে। সমস্যাটা হয় যখন এই মুরগির যে ব্যাপারটা মানুষের মধ্যে চলে আসে। মানুষকে তো ঈশ্বর একটা সাধারণত একটা বড় একটা জীবন, একটা আয়ু দিয়েছে। তো মানুষ যখন মুরগির মতন আচরণ করে বা মুরগির মতন ভাবনা চিন্তা করে, কাণ্ড কারখানা করে, তখন কিন্তু জীবনটা একটা অভিশাপ হয়ে যায় মানুষের কাছে। তো সে বিষয়ে যাওয়ার আগে একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, আপনি জীবনে ঠকবেন কি ঠকবেন না, বা আপনাকে কেউ ঠকাচ্ছে কি ঠকাচ্ছে না, সেটা অনেক সময় আপনার হাতে থাকে না। কিন্তু উপলব্ধির ব্যাপারটা আপনার হাতে থাকে, অবশ্যই থাকে। আমরা সাধারণ ফুটবল ফ্যান, আমাদেরকে যে কেউ এসে এটা ওটা ভুজুং বাজুং বলতেই পারে। আপনি সাধারণ, আমি সাধারণ, আমরা কিছু করতে পারবো না। কিন্তু আপনাকে ভুজুং ভাজুং দেওয়া হচ্ছে নাকি আপনাকে সত্যি কথা বলা হচ্ছে, এই বোধটুকু যদি আপনার মধ্যে না থাকে না, আপনি জীবনের প্রতিটা ক্ষেত্রে মুরগি হবেন। শুধু এই ভারতীয় ফুটবলের ক্ষেত্রে না। যেমন ধরুন, আমি গতকাল একটা শুনছিলাম, ওই এয়ার ইন্ডিয়ার ফ্লাইট যে ডিজাস্টার, সে নিয়ে এখন তো একটা প্রিলিমিনারি রিপোর্ট বেরিয়েছে। তো দেশি বিদেশি সবাই অনেক আলোচনা করছে, এবং সেই আলোচনা মজার ব্যাপার হলো, আপনি যদি মুরগির মতন চিন্তাভাবনা না করেন, আপনি অনেক মজার মজার তথ্য পাবেন। মানে ঘরে বসে পাবেন, আপনাকে খুব বেশি পরিশ্রম করতে হবে না আজকের দিনে। মানে আপনার শারীরিক বা কায়িক শ্রমটা খুব কম, আপনি একটু মগজ খাটালেই অনেক মজার মজার তথ্য পাবেন। যেমন গতকাল দেখলাম কোনো তিনটে বেশ বয়স্ক সাহেব, তারা বোধহয় প্রত্যেকেই অভিজ্ঞ পাইলট, তারা মানে একটা বেশ ঠেক বসিয়েছে, ডিজিটাল ঠেক বসিয়েছে। সেখানে তারা মোটামুটি বলছে যে সুইচ অফ করে দিয়েছে ভারতীয় পাইলটরা, এবং তারা বলছে, দেখুন মানে আমরা দেখছি অনেক ভারতীয় ইউটিউবার আছে, বিদেশি ইউটিউবার, তারা অনেক অনেক কিছু দাবি দেওয়া করছে। তো আমরা আমাদের সোর্স খাটিয়ে অনেক বাড়তি তথ্য আমরা জোগাড় করেছি। করে সে তাদের মধ্যে একজন দেখলাম একটা লিস্ট দিয়ে দিল, মানে টাইম অনুযায়ী, টাইম স্লট অনুযায়ী কখন কোন ইভেন্টটা ঘটেছে। তা আমি যখন দেখলাম, আমি বললাম এত তো লেখা ছিল না প্রিলিমিনারি রিপোর্টে। প্রিলিমিনারি রিপোর্টটা আপনারা সার্চ করলেই গুগলে পেয়ে যাবেন, মানে অরিজিনাল যে প্রিলিমিনারি রিপোর্ট প্রকাশ করা হয়েছে তার পিডিএফ পেয়ে যাবেন। তো আমি একবার দেখেছিলাম সেই রিপোর্টটা। তো আমার মানে মনে হলো এত তো ইভেন্ট লেখা ছিল না। তারপর আমি প্রিলিমিনারি রিপোর্টটা খুললাম, পিডিএফটা আমার ল্যাপটপে ডাউনলোড করা ছিল। তো দেখলাম যে টাইম স্ট্যাম্পগুলো দেওয়া আছে, সেখানে সমস্ত ইভেন্টটা দেওয়া নেই, কিছু কিছু ইভেন্টে দেওয়া আছে। এবং কিছু কিছু ইভেন্টের ক্ষেত্রে একটা ধোঁয়াশা করে একটা একটা রবীন্দ্রনাথ, কিছুটা মানিক বন্দ্যোপাধ্যায়ের মতন করে লেখা আছে। ধোঁয়াশা, একটু কাব্যিকভাবে একটা লেখা আছে। তাই না, তাহলে মুশকিল তো, এরা যে তথ্যগুলো দিচ্ছে এগুলো ঠিক কিনা কী করে জানবো? তো যে ইভেন্টে টাইম স্লটগুলো দিয়েছিল, যে মূল পিডিএফ রিপোর্টে, প্রকাশিত রিপোর্টে, সেই টাইম স্লটগুলো আমি মেলালাম, যে ইউটিউবে যে টাইম স্লট দেখলাম সেগুলো মিলছে। এবার বাড়তি যে টাইম স্লটগুলো দিয়েছে, সেখানে 3-4টে টাইম স্লট খুব মজার, ইন্টারেস্টিং, সেটা নিয়ে আলোচনা করব। তারপর আমি যাব। মানে দেখুন, এই সমস্ত আলোচনার একটাই উদ্দেশ্য, আপনি যেন মানুষ হয়ে মুরগির মতন না বেঁচে থাকেন। তো দেখলাম যে লেখা রয়েছে 8টা কোনো একটা মুহূর্তে, যে সুইচ ওয়ান, ইঞ্জিনের সুইচ ওয়ান, ফুয়েল সুইচ, সেইটা বলছে ডিসএনগেজ করা হয়েছে, মানে অফ পজিশনে করা হয়েছে। একটা ভাববাচ্চে লেখা কিন্তু। এবং তার ঠিক 1 সেকেন্ড পর যে টাইম স্ট্যাম্পে রয়েছে, সেকেন্ড সুইচ মানে ইঞ্জিন 2 এর সুইচটা ডিসএনগেজ করা হয়েছে। তার ঠিক 1 সেকেন্ড বাদে এক পাইলট আরেক পাইলটকে জিজ্ঞেস করেছে, কী হলো, সুইচের ব্যাপারটা অফ হয়ে গেল কী করে?
তো এই তিনটে ঘটনা কিন্তু দুটো মানে 1 সেকেন্ড অন্তর অন্তর ঘটেছে। মানে ধরুন ফার্স্ট সেকেন্ডে সুইচ 1টা অফ পজিশনে চলে গেছে, সেকেন্ড 2তে সুইচ 2টা অফ পজিশনে চলে গেছে, 3 নম্বর সেকেন্ডে পাইলট আরেক পাইলটকে জিজ্ঞেস করছে কী হলো, অফ হয়ে গেল কেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে চতুর্থ সেকেন্ডে মানে 4th সেকেন্ডে যে র্যাট বা র্যাম এয়ার টারবাইন সেটা থেকে নাকি পাওয়ার দেওয়া শুরু হয়ে গেছে, মানে ডিস্ট্রিবিউশন দেওয়া শুরু হয়ে গেছে। এখানে একটা মজার, আমি জানি না এটা নিয়ে লোকজন আলোচনা করছে কি না, যে র্যাম বা র্যাম এয়ার টারবাইন বা যে র্যাট সেটা কিন্তু ভেতরে থাকে ফ্লাইটের, এবং ফ্লাইটে ওরকম ইঞ্জিন ফেলিওর হলে, ডাবল ইঞ্জিন ফেলিওর হলে ওটা অটোমেটিক্যালি নিচের দরজা খুলে যায়, র্যাম এয়ার টারবাইনটার খুলে যায়, নিচে আসে, ঘুরতে থাকে এবং পাওয়ার সাপ্লাই দিতে শুরু করে। এবার চতুর্থ সেকেন্ডে যদি র্যাম এয়ার টারবাইনটা পাওয়ার দেওয়া শুরু হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই তার শুরুটা নিশ্চয়ই 1-2 সেকেন্ড আগে হয়েছে। আমি জানি না কতক্ষণ লাগে, নিশ্চয়ই মানে ছাক করে হয়নি, কয়েক মুহূর্ত সময় নিয়েছে। যদি কয়েক মুহূর্ত সময় নিয়ে থাকে, বিদেশি পাইলটদের অনেক দাবি দেওয়া শুনেছি র্যাম এয়ার টারবাইনটা ডিপ্লয় হতে কত সেকেন্ড লাগে, তাহলে কিন্তু সহজ হিসেব করে দেখা যাচ্ছে অঙ্ক মারফত যে র্যাম এয়ার টারবাইনটা ডিসএনগেজ বা ওটা ডিপ্লয়মেন্ট কিন্তু প্রথম সুইচটা অফ হওয়ার আগেই হয়ে গিয়েছিল। তাহলে বুঝতে পারছেন যে টাইম স্ট্যাম্প অনুযায়ী এমন কিছু একটা ঘটেছিল যার জন্য কিন্তু র্যাম এয়ার টারবাইনটা সুইচ অফ দেখানোর অনেক আগেই শুরু হয়ে গিয়েছিল তার ডিপ্লয়মেন্ট। এবং আরও মজার বিষয় যে সুইচ 1 সুইচ 2 এর অফের সময় বলছে ফার্স্ট সেকেন্ড, সেকেন্ড সেকেন্ড, এবং এক পাইলট আরেক পাইলটকে কথোপকথন যে কেন অফ হলো, কেন অফ করলে এরকম, সেগুলো কিন্তু এক্সপেক্টেড লেখা রয়েছে। মানে বাকি ইভেন্টগুলোর ক্ষেত্রে একদম সুনির্দিষ্ট সময়টা দেওয়া আছে, টাইম স্ট্যাম্প। এই তিনটে ইভেন্ট সুইচ 1, সুইচ 2 আর এক পাইলট আরেক পাইলট, সেগুলো এক্সপেক্টেড টাইম বলছে। তো এক্সপেক্টেড মানে হচ্ছে ধরা যেতে পারে যে সেগুলো কিন্তু ডাইরেক্ট টাইম নয়, কিছু ক্যালকুলেশন করে টাইমগুলো বার করেছে, যাকে এই এক্সপেক্টেড বা ডেফিনিটিভ টাইমের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে র্যাম এয়ার টারবাইনটা কখন ডিপ্লয়মেন্ট শুরু হলো। কেন এইটাই যদি অঙ্কের হিসেব হয়, মিনিট 1-এ সুইচ 1 অফ, মিনিট 2-তে সেকেন্ড 1, সেকেন্ডে সুইচ 2, থার্ড সেকেন্ডে জিজ্ঞেস করছে পাইলট, ফোর্থ সেকেন্ডে র্যাম এয়ার টারবাইনটা পাওয়ার দিতে শুরু করে দিয়েছে। পাওয়ার দেওয়া শুরু হওয়া মানে বেশ তার কয়েক সেকেন্ড আগে কিন্তু সেটা ডিপ্লয়মেন্ট শুরু। এবার আসি ফুটবলের। দেখুন, দেখলাম কি আমরা যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে একটা প্রস্তাব পাঠিয়েছে এফএসডিএলকে, যে কতদিন লিগ চালাতে চায়, প্রমোশন, রেলিগেশন, এইসব গালভরা অনেক কথাবার্তা নিয়ে। এবং সেটা নিয়ে দেখলাম আজকে ভারতের এক ফরওয়ার্ড, মানে যে যাকে আপনারা লেজেন্ড বলেন, সে একটা গালভরা একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে, এবং সেইটা নিয়ে অনেক কন্টেন্ট তৈরি হয়ে গেছে। সুনীল বললো এরকম একটা ব্যাপার, অনেক মুরগি লাফালাফি করছে। ভারতীয় ফুটবল ফ্যানরা মূলত মুরগি, আপনারা যারা শুনছেন আপনাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ ব্যক্তি কিন্তু মুরগি, কিছু মনে করবেন না। অবশ্যই সবাই মুরগি নয়, কিন্তু আপনারা যারা শুনছেন আপনারা বেশিরভাগই মুরগি, মানে এটা আপনাদের ব্যাপার। দেখুন, আপনি ঈগল হলে আমি বলবো আপনি ঈগল, আপনি মুরগি হলে এটা পুরোপুরি আপনার হাতে। আপনি মুরগি হবেন না, আপনি ঈগল পাখি হবেন না, আপনি মানুষ হবেন। আমি শুধু বললাম, মানে বেশিরভাগ আপনারা মুরগি, সবাই না, বেশিরভাগ। তো এবার ঘটনা হচ্ছে যে এই এত গালভরা কথাবার্তা বলছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, এফএসডির সাথে নাকি প্রস্তাব পাঠিয়েছে। দেখুন, এইটা আমি আগেও বেশ একাধিক অডিওতে বলেছি, আমি লেখালেখি করেছি আমার চ্যাট ফোরামে, যে এই মুহূর্তে কিন্তু কোর্টের যেই রায়, যে লাস্ট যেই রায় ছিল সেই অনুযায়ী, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কিন্তু কোনো মেজর ডিসিশন নিতে পারবে না ভারতীয় ফুটবল সংক্রান্ত। কেন পারবে না? তার কারণ হচ্ছে যেই কমিটিটা এই মুহূর্তে রয়েছে, যা মাথায় রয়েছে কল্যাণবাবু, এদের কিন্তু মেয়াদ অনেক আগেই ফুরিয়ে গেছে। এদেরকে জাস্ট এক্সটেনশনে রাখা হয়েছে, কোর্ট থেকে অনুমতি দিয়েছিল আপনার যে অনূর্ধ্ব-17 যে মেয়েদের বিশ্বকাপ, সেটার আয়োজনের জন্য, মানে যাতে কোনো তাদের বিঘ্ন না ঘটে।
তো এখন আমরা জানি এরপর কী কী ঘটনা ঘটবে, মানে কোর্টের যখন রায় বেরোবে কয়েকদিনের মধ্যে, নতুন যে কনস্টিটিউশন সেইটাকে মান্যতা দেবে কোর্ট। কেন পুরনো কনস্টিটিউশনটা কেন মান্যতা পাবে না, কেন পুরনো কনস্টিটিউশনটা এই মুহূর্তে যে ভারতের স্পোর্টস কোড যে বিলটা আসতে চলেছে বাদল অধিবেশনে বা এই বর্ষার যে অধিবেশনে, সেটার সাথে কনফ্লিক্ট করছে। তো ভারতের যত বড় বড় ক্রীড়া সংস্থা আছে সবাইকে কিন্তু স্পোর্টস কোডের এই ভিশন বা ফিলোসফি অনুযায়ী তাদের কনস্টিটিউশনটাকে করতে হবে। তো নতুন কনস্টিটিউশন কিন্তু অলরেডি ড্রাফটেড হয়ে গেছে, তো সেই কনস্টিটিউশনটাকে খুব সম্ভবত মান্যতা দেবে আমরা যা বুঝতে পারছি। এবার সেই কনস্টিটিউশনটাকে মান্যতা দেওয়ার পর সেই কনস্টিটিউশন অনুযায়ী কিন্তু আবার ইলেকশন হবে, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ইলেকশন হবে। সেই ইলেকশন প্রক্রিয়া শেষ হওয়ার পর যেই নবনির্বাচিত যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন তৈরি হবে কমিটি, তারা কিন্তু ঠিক করবে যে লিগটা কীভাবে হবে, আইএসএল লিগ সেটা কীভাবে হবে। তো সেখানে একটা সমস্যা যেটা আগে আলোচনা করেছি, যে এই কনস্টিটিউশন যে নতুন কনস্টিটিউশন সেটা কিন্তু বলছে যে ভারতে যে টায়ার 1 লিগ যে সবচেয়ে উঁচু, মানে এই মুহূর্তে যেটা আইএসএল আমরা জানি, সেটার মালিকানা কিন্তু কোনো বেসরকারি সংস্থার হাতে থাকতে পারে না, মানে সেটার মালিকানা কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের হাতে থাকতে হবে, মানে এআইএফএফকেই চালাতে হবে। তো এই সব জটিলতা এইগুলো মানে আপনার নতুন কনস্টিটিউশন রোল আউট হবে, ইমপ্লিমেন্ট হবে, তবে সেই কনস্টিটিউশন অনুযায়ী আপনার ইলেকশন করতে হবে। ইলেকশনটা তো আর ছেলে খেলা নয় যে আপনার হাত তুলুন ইলেকশন হয়ে গেল, তা নয়। সেখানে কিন্তু বেশ একটা জটিল নিয়ম আছে, একটা কমপ্লিকেটেড একটা ইলেকশন প্রসেস আছে গোটা দেশ জুড়ে। সেই ইলেকশনটা হবে, তার জন্য অবশ্যই কিছু সপ্তাহ তো লাগবে, নোটিশ দিয়ে করতে হবে সেই ইলেকশন হওয়ার পর যে কমিটি তৈরি হবে তারা এবার কিন্তু ঠিক করবে যে নতুন কনস্টিটিউশন অনুযায়ী তারা এফএসডিএল এর সাথে চলবে নাকি অন্য কোনো সংস্থার সাথে কাজকর্ম করবে। তো এইগুলো করতে করতে কিন্তু আপনার ওই জানুয়ারির আগে কিন্তু সম্ভাবনা খুবই কম, মানে একটা তো টাইম তো একটা মিনিমাম লাগবে না। আপনারা অনেকেই বলছেন এর মধ্যে শুরু করতে হবে, দেখুন আপনার আমার চাওয়াতে কিছু এসে যায় না, এখানে এত কমপ্লিকেটেড জটিলতা রয়েছে, এইগুলো পেরিয়ে এগুলো অতিক্রম করে সমস্ত কিছু হতে একটা ন্যূনতম একটা সময় লাগবে, মানে আপনার চাওয়া আমার চাওয়াতে কিচ্ছু এসে যায় না। তো সেটাই বলে, সেটাই একমাত্র সত্যি ঘটনা। বাকি যা আপনারা শুনছেন ওই হচ্ছে মানে কী বলবো, ওই আপনার ওই দীর্ঘায়ু মুরগি জীবনের। সকলে ভালো থাকবেন।